ভালোবাসা, মাফিয়া ও রহস্যর গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। কেমন? হুম হুম। ওই যে আগেই বলেছিলাম, কিলার জগৎ অতি ভয়াবহ। রক্ত রক্তের সাথে বেইমানি করতে দুইবারও ভাবে না। এখানে আমি, আপনি, এমনকি সবাই চাইবে রাজত্ব কায়েম করতে। তার মানে তুমি কি আমাকে সন্দেহ করছো রাজ? এটা সন্দেহ নয়, বলতে পারেন অগাধ বিশ্বাস। তোমার কথা মানে ঠিক বুঝাম। ভালোবাসার মানে আপনি খুঁজে পেয়েছেন কখনো? রাজের কথায় নায়েব সাহেব চুপ হয়ে যায়। এই ছেলের সাথে কথা বলে কেউ আগে যেতে পারেনি, আর কখনো যেতে পারবেও না। নায়েব সাহেবের পাশে দাঁড়িয়ে আছে সুদর্শন যুবক, শার্টের বোতাম খোলা, হাতে জ্বলন্ত সিগারেট। রাজের চোখে এক মায়া মায়া ভাব। আসলে কি এটা মায়া? না, কিলার জগতের নিকৃষ্ট মাইন্ড গেম। রাজ সেখানে থেমে যায়। আসলে রাজ কি করতে চাইছে? আসলে কি কিলা জগৎটা অতি ভয়াবহ? এখানে সবাই সবার সাথে নিকৃষ্ট মাইন্ড গেম খেলা নিয়ে ব্যস্ত, কিন্তু রাজের মনে বিন্দু পরিমাণ চিন্তা ভাবনা নেই। তাহলে রাজ মাহমুদি কি কিলা জগতের মাইন্ড কিলার? তাহলে সবাই কেন কিলা জগতের রাজা হতে মরিয়া হয়ে উঠেছে? প্রশ্নগুলো সবার মাথায় বিদ্যমান। রাত চলে যায়। নায়েব সাহেব এক হাতে সিগারেট আর এক হাতে চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে হাসতে থাকে। জোরে হাসতে হাসতে বলে উঠে, তুমি রাজা আর রাজ্যে কেবল রাজা। রাজার রাজত্ব চলে একটি রাজ্য নিয়ে। আমি নায়াস মহারাজা। আমার রাজ্য চলে সারা রাজ্যে। নায়েব সাহেব আবারও সিগারেটের লম্বা টান দেয়, মন খুলে হাসে। অন্যদিকে সেই পাগলটা কৃষ্ণচূড়া গাছের নিচে বসে, পাগলটা কিছু ভাবছে আর নিজে নিজে হাসছে। পাগলের হাসি দেখতে বেশ আকর্ষণীয় লাগছে, কিন্তু পাগলটার আবার হঠাৎ কি হলো? গুরুজনে বলেছিল পাগলের সুখ নাকি মনে মনে। আজ এটাই কি তার প্রমাণস্বরূপ? জি, ঠিক বলছি, পাগলের সুখ মনে মনেই হয়, কারণ পাগলের না আছে শত্রু আর না আছে বন্ধু। ভালোবাসার সম্পর্ক যখন গাঢ়, ঠিক তখন কিছু বন্ধুত্বের বেইমানির মাসুল গুনতে হয় অপর প্রান্তে থাকা মানুষটিকে। পাগলটা জোরে হাসি দিয়ে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোবাসি ভালোবাসি, তুমি আমি ভালোবাসি, আমি তুমি আমি তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাগলটা কথাগুলো বলেই হাসতে থাকে। পাগলটা আবারও বলে ওঠে, তুমি তাই গো আমার এ পরাণে যা চায়, তুমি তাই গো আমার এ পরাণে যাহা চায়। পাগলটা দুই লাইন গান গেয়ে আবারও হাসতে থাকে। কিন্তু পাগলটা এখানে কি করছে আর সে কি চায়? কয়েক মিনিট পর পাগলটা হাঁটতে শুরু করে। কিছুটা দূর যেতেই একটা ছেলে বাইক চালিয়ে পাগলটার কাছে থামে, একটা পানির বোতল আর কিছু খাবার দেয়। খাবারটা হাতে নিয়ে পাগলটা সেখানে এই খাবার খেতে বসে পড়ে। কিছু সময়ের মধ্যে খাবার শেষ করে একটা তৃপ্তির ঢেকুর তোলে। পকেট থেকে বিদেশি ব্র্যান্ডের সিগারেট বের করে টানতে লাগে। সে কি আসলেই পাগল, না পাগলের অভিনয় করছে? পাগলটার কাছে আবার সেই ছেলেটি বাইক চালিয়ে আসে। বিদেশি ব্র্যান্ডের 2 প্যাকেট সিগারেট পাগলটির সামনে ফেলে দিয়ে চলে যায়। অন্যদিকে জাভেদ সাহেব নিলয়কে উদ্দেশ্য করে বলে ওঠে, নিলয়, তোমার তো হ্যাকিং সম্পর্কে অনেক আইডিয়া নলেজ আছে। আচ্ছা, আমরা সবাই হ্যাকিং থেকে বাঁচতে হলে কি করণীয়? জাভেদ সাহেবের কথায় নিলয় একটু শক্টের মতো হলেও নিলয় একটা পৈশাচিক হাসি দিতে থাকে। প্রথমে থমকে গেলেও পুরনো কথাটা মনে পড়ে যায়। নিলয় মুখে হাসি নিয়েই বলতে লাগে, আচ্ছা শোনো, কোনো অপরিচিত সফটওয়্যার ডাউনলোড করা বা ব্যবহার করা থেকে বিরত থাকেন। এমনকি তা যদি আপনার বন্ধু বলে ব্যবহার করতে। সব বন্ধু না, আপনি যাদের বিশ্বাস করেন আবার করেন না। যদি কোনো সফটওয়্যার নিতান্তই ডাউনলোড করা লাগে, আগে তার সম্পর্কে নেটে সার্চ করে জেনে নিন। 2, কোনো সাইটে লগ ইন করার সময় সাইটের অ্যাড্রেসটা ভালো করে চেক করে নিন। মেইল থেকে পাওয়া লিঙ্ক দিয়ে কোথাও লগ ইন করা থেকে বিরত থাকুন। 3, আপনি যদি একজন ডেভেলপার হন, তাহলে আপনাকে অবশ্যই সাধারণ ব্যবহারকারী থেকে আরও ভালো করে সিকিউরিটি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। 4, পাসওয়ার্ড সবসময় 8 ডিজিটের বেশি দিন। কি জেনারেটর সফটওয়্যারগুলোর মাধ্যমে সাধারণ কম্পিউটার দিয়ে এর বেশি ডিজিটের পাসওয়ার্ড ভাঙতে পারেন। যত পারেন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দেওয়া থেকে বিরত থাকুন। আর এখন প্রায় সব সাইটেই ইউনিকোড সাপোর্ট করে, তাই যদি কোনো শব্দ ব্যবহার করেন তাহলে নিজ দেশের শব্দ ব্যবহার করুন, যা আপনার মনে রাখতে সহজ হয়। তাই বলে ভাববেন না যে আমি আপনাকে শব্দ ব্যবহার করতে বলছে। যত পারুন শব্দ ব্যবহার থেকে বিরত থাকুন। ইংরেজি শব্দকে সম্পূর্ণ না বলুন, মাঝে স্পা ব্যবহার করুন। আর
অপরিচিত সাইটে লগ ইন করা থেকে বিরত থাকুন। 6. কয়েক সপ্তাহ বা 1 থেকে 2 মাস পর পর পাসওয়ার্ড পরিবর্তন করুন। পাসওয়ার্ড ভুলে গেলে ফেসবুকের ফরগেট পাসওয়ার্ড অপশনটি ব্যবহার করুন। 7. এমন কোনো তথ্য প্রোফাইল ইনফোতে ব্যবহার করবেন না যা আপনার ইমেইল অথবা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ। এসব সাইটে ব্যক্তিগত তথ্য যত কম প্রদান করবেন ততই আপনি সুরক্ষিত। 8. এমন অনেক ব্যবহারকারী আছেন যারা প্রোফাইল ছবি দেখিয়ে ফ্রেন্ড লিস্টে অ্যাড করে বসেন। কোনো অপরিচিত রিকোয়েস্ট এলে তাদের ইনফো আগে যাচাই করে নিন। দেখুন তার ফ্রেন্ড লিস্টের সংখ্যা কেমন, তার অন্যান্য ইনফো সঠিক কিনা, তাছাড়া আপনাদের মাঝে কোনো ফ্রেন্ড কমন আছে কিনা তাও দেখে নিন। তারপর সিদ্ধান্ত নিন। এমন কাউকে লিস্টে যুক্ত করবেন না যাদের প্রোফাইল ছবি পর্যন্ত নেই। 9. এমন অনেক ফিশিং ওয়েবসাইটের সন্ধান পাওয়া গেছে যারা ব্যবহারকারীদের ভুল ইনফো দিয়ে একটি ওয়েব লিঙ্ক প্রদান করে। সাবধান, এসব লিঙ্কে ক্লিক করার আগে অ্যাপ্লিকেশনটির টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে নিন। কোনো বন্ধু যদি আপনাকে এই ধরনের লিঙ্কে ক্লিক করার রিকোয়েস্ট পাঠিয়ে থাকে তবে তা ফিশিং ওয়েবসাইট কিনা তা যাচাই করে নিন। মনে রাখবেন, ফেসবুকের কোনো অ্যাপ্লিকেশন আপনার ফেসবুকের বা ইমেলের পাসওয়ার্ড চাইবে না। 10. হ্যাকাররা এখন ফেসবুক হ্যাকিংয়ের ক্ষেত্রে ইমেলকে বেছে নিয়েছে। কোনো ওয়েব সার্ভিস আপনার কাছে ব্যক্তিগত তথ্য চাইবে না। যেমন ফেসবুক কখনোই আপনাকে পাসওয়ার্ড পরিবর্তনের কোনো নোটিশ ইমেল করবে না, অথচ বা ব্যক্তিগত তথ্য হালনাগাদের অজুহাত দিবে না। যদি এরকম কিছুর প্রয়োজন পড়ে তবে ফেসবুক আপনাকে হোম পেজ অথবা আপনার সেটিংয়ে গিয়ে পরিবর্তনের জন্য বলবে। তাই কোনো ইমেল দেখে প্রাপ্ত অফার যাচাই না করেই তথ্য দিয়ে বসে থাকবেন না। 11. আপনি যে ইমেল দিয়ে আপনার ফেসবুকে লগ ইন করে থাকেন সেই ইমেইলের পাসওয়ার্ড নিয়মিত হালনাগাদ রাখুন। তা না হলে আপনার ইমেল অ্যাকাউন্ট হ্যাকিং হলে আপনার ফেসবুক অ্যাকাউন্টও হ্যাকিং হতে সময় লাগবে না। এই ব্যাপারে আমার পরামর্শ হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের জন্য আলাদা একটি ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করুন। তাছাড়া সিকিউরিটি পুশ অন অপশনটিতে কোনো ব্যক্তিগত তথ্য সম্বলিত উত্তর রাখবেন না। নিলয় কথাগুলো বলে থেমে যায়। জাভেদ সাহেব হাসতে থাকে। নিলয় আবারও বলে ওঠে, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ হ্যাকিংয়ের দিক থেকে অন্যান্য দেশের তুলনায় একটি সম্মানজনক অবস্থায় রয়েছে। দেশের কিছু নতুন ও মেধাবী প্রজন্ম হাল ধরেছে বাংলাদেশের হ্যাকিং ওয়ার্ল্ডে। বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশ সরকার যখন নিশ্চুপ তখন এদেশের হ্যাকাররাই প্রতিবাদ জানায় প্রতিপক্ষ দেশ বা প্রতিপক্ষ গোষ্ঠীর প্রতি। তারা তাদের এই প্রযুক্তির অস্ত্র ব্যবহার করে হ্যাক করে প্রতিপক্ষের ওয়েবসাইট। জাভেদ সাহেব নিশ্চুপ হয়ে গেছে। জাভেদ সাহেব নীলাকে সামান্য মানুষ ভেবেছিল, কিন্তু তা নয়। ওইদিকে রাত জ্বলন্ত সিগারেট মুখে নিয়ে বলে ওঠে, রবি ঠাকুর বলেছিল, ঘরের মধ্যে তুমি যত কাঁদো কিন্তু দরজা সবসময় হাসি মুখেই খুলবে, কারণ যদি কেউ দেখে তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। আমি নিকৃষ্ট, আমার মনে আছে শুধু প্রতিহিংসার আগুন। তোকে বলেছিলাম বন্ধু তুই চলে যা, আমার শহরে আমাকে খেলতে দে, কিন্তু তুই কি করলি বান্দির বাচ্চা। রাত ছেলেটার বুকের উপর পা রেখে কথাগুলো বলল। ছেলেটা ভয়ে ভয়ে কিছু বলতে যাবে, তার আগেই একটা বাইকের শব্দ শোনা যায়। রাত সহ সবাই বাইকের দিকে লক্ষ্য করে। 1 মিনিটের মধ্যেই সেখানে নিলয় হাজির হয়। নিলয় রাজের কাছে এসে চোখ থেকে সানগ্লাস নামিয়ে শার্টের বোতামের ফাঁক দিয়ে রেখে দেয়। নিলয় রাজের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে ওঠে, মহান জিনিসগুলি সম্পাদন করার জন্য আমাদের কেবল কাজ নয়, স্বপ্নও দেখতে হবে। কেবল পরিকল্পনা নয়, বিশ্বাসও করতে হবে। নিলয়ের কথায় রাজ আবারও হাসতে থাকে। রাজ হাসতে হাসতে বলে ওঠে, অনুকরণে সফল হওয়ার চেয়ে মৌলিকতায় ব্যর্থ হওয়া ভালো। রাজ কথাটা বলে সিগারেটে টানতে থাকে। নিলয় আবার বলল, সফলতার রাস্তা এবং ব্যর্থতার রাস্তা প্রায় একই। জীবন নিজেকে খুঁজে পাওয়ার জন্য নয়, জীবন নিজেকে তৈরি করা। সুখ রেডিমেড কিছু নয়, এটা তোমার নিজের কাছ থেকে আসে। মিস্টার নিলয়, আমি জানি তুমি এটাই বলবে। তুমি যেখানে দাঁড়িয়ে আছো না, ধরে নাও এটা তোমার ক্ষমতা। একটা কথা সবসময় মাথায় রেখো, আজ তোমাকে বলে দেই, সফল ব্যক্তি হওয়ার চেষ্টা না করে বরং মূল্যবান ব্যক্তি হওয়ার চেষ্টা করো। তুমি সবখানেই সম্মান পাবা, আর সম্মান পাওয়া মানে। রাজ কথা শেষ না করতেই নিলয় হাতের ইশারায় রাজকে থামিয়ে দেয়। নিলয় পকেট থেকে পিস্তল বের করে পড়ে থাকা ছেলেটার দিকে তাক করে।
আর জোরে জোরে শব্দ করে হাসতে লাগে। এক পর্যায়ে হাসি থামিয়ে নিলয় বলল, কিলার জগতের নিকৃষ্ট দৃশ্যপট আর নিলয়ের শেষ চাল। কিলার জগতের মাইন্ড কিলার হতে আমি যেমন জান নিতে পারি, ঠিক তেমন। শেষের পুরো কথা শেষ না করতে পিস্তল থেকে তিনটে গুলির শব্দ হয়। রাজের সামনে পড়ে থাকা ছেলেটার কপালে একটি গুলি আর বুকের দুপাশে 2টা গুলি। রাজ ছেলেটার দিকে তাকিয়ে দেখে ছেলেটা হয়তো আর বেঁচে নেই। তাজা রক্ত গড়িয়ে যাচ্ছে। রাজ একবার ছেলেটির দিকে তাকিয়ে আবার নিলয়ের দিকে তাকায়। নিলয় রাজের সামনে বসে সিগারেট বের করে টানতে থাকে। নিলয় আবারও জোরে জোরে হাসি দেয়, বলে, আসলে তুমি কিলার জগতের কি আর আমি কে তা কি জানো? আচ্ছা আমি বলি, তুমি কিলার জগতের কি আর আমি আমি কিলার জগতের নিকৃষ্ট মাইন্ড কিলার। আমি জাবেদ সাহেবকে বলেছিলাম, কিলার জগতের রাজা হতে হলে আগে বুঝতে হয় মাইন্ড গেমের ধারা। সে আমার কথা ঠিক বুঝলেও মাঝপথে বাধা হলো রাহে। আমি সব কিছু সুন্দরভাবেই এগিয়ে নিতে গেলে শুধু রাহে এসে আমার সমস্ত মাইন্ড গেমে এক ফোঁটা লেবুর রস ঢেলে দেয়। আমার অনেক রাগ হতো, তবুও সবসময় নিজের রাগকে কন্ট্রোল করেছে। আমি শুধু সঠিক সময়ের অপেক্ষা করতাম, কখন আমার সেই সময়টা আসবে। গুরুজনও বলতো অপেক্ষার প্রহর নাকি অনেক কষ্টদায়ক হয়। আমার অনেক কষ্ট হয়েছিল। এভাবে চলতে থাকে বেশ কিছুদিন। এরপর আমার কাঙ্ক্ষিত সময় আসে। ব্যাস, কিলার জগতের মাইন্ড গেমার নিকৃষ্ট খেলা। কিন্তু আমার মাথায় এটা আসে না, নেহা কেন এই নিকৃষ্ট জগতে পা রাখলো? নিলয় কথাগুলো বলে বসে পড়ে। পকেট থেকে একটা সিগারেট বের করে সিগারেটে টান দেয়। রাজ মাথা নিচু করে বসে আছে। এতদিন যাকে বন্ধু ভাবতো আজ সেই রাজের পথের কাঁটা হয়ে দাঁড়ালো। কথাগুলো ভাবতেই রাজের কেমন লাগছে। রাজ মাথা উঠিয়ে নিলয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, আসলেই কিলার জগৎ নিকৃষ্ট। সবাই সবার মতো মাইন্ড গেমার। আমি কেবল নিকৃষ্ট ব্যক্তি। আমি সবাইকে অন্ধের মতো বিশ্বাস করেছি। তবে একটা কথা কি জানিস নিলয়? রাজের কথায় নিলয় রাজের সামনে আসে। রাজের দিকে পিস্তল ধরে বলে, নিলয়ের স্টাইল আর পিস্তলের বুলেট দুইটা একসাথে কথা বলে। আমি নিকৃষ্ট। আমার শহরে আমি কাউকে চাই না। শহরের রাজপথে শুধু একজনই থাকবে, আর সেটা নিলয়। তুমি বলেছিলে রাজা রাজ্যের সবাই প্রজা, কেবল একজন হয় রাজা। আমি প্রজা নয়, আমি রাজা। কিলার জগতের মাইন্ড কিলার। পারবি তো কিলার জগৎ ধরে রাখতে? নিলয় সব পারবে। কিলার জগতে আছে শুধু প্রতিহিংসার আগুন আর কিছু লাশের সমাহার। নিলয় সব পরিস্থিতি স্বাভাবিক করতে পারে। শেষ অবধি দেখা যাবে। তুমি আমার সামনে এসো না। কিলার জগতের মাইন্ড কিলার সব জায়গায় থাকে। তুমি চলে যাও। পথ বন্ধ। আমি পথ দেখিয়ে দিব। রাজ মাহমুদ কারো দেখানো পথে পা রাখে না। আমি নতুন পথ তৈরি করে দিব। দেখা হবে শেষ পর্যায়ে। তুমি আমাকে ভয় দেখাও। রাজ মাহমুদ কাউকে ভয় দেখায় না। নামটাই এক আতঙ্কের সৃষ্টি। আমিও তোমার আদলে করা, আমিও কম নয়। এই বাস্তব জীবনে যদি তুমি সফল হতে পারো তাহলে তোমার বন্ধুর অভাব হবে না। এর সাথে সাথে তোমার শত্রুরও অভাব হবে না। তুমি যদি সমাজের মধ্যে বড় একটা সফলতা নিয়ে আসো তাহলে তোমার পিছিয়ে অনেক শত্রু থাকবে। কেননা শত্রুরা কখনোই ভালো মানুষের সাফল্য দেখতে পারে না। তারা সবসময় ষড়যন্ত্র করতে থাকে তুমি যাতে সফলতা নিয়ে না আসতে পারো। শত্রুরা কখনোই ভালোভাবে চিন্তা করে না। আমাদের এই বাস্তব জীবনে আমরা অনেক বন্ধু বানিয়ে থাকি, তেমনি আমাদের অনেক শত্রুও থাকে। শত্রু সৃষ্টি হয় মানুষের কাজের মাধ্যমেই। সমাজে যদি একজন মানুষ ভালো কাজ করে তাহলে সে মানুষের পিছে অনেক শত্রুর সৃষ্টি হয়। মানুষের অহংকার হলো তার সবচেয়ে বড় শত্রু। এটিকে ত্যাগ করতে পারলেই সকলে বন্ধু হয়ে উঠবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, সহনশীলতার অনুশীলনে একজনের শত্রু হলো তার সেরা শিক্ষক। ঢালাই লামা শত্রুকে বন্ধু বানানোর আগেই তার মধ্যকার শত্রুতাকে ধ্বংস করে দাও। যে জ্ঞানী সে বন্ধুদের চেয়ে শত্রুদের বেশি ব্যবহার করতে জানে। ফ্রেড ডারস্ট, নিজেকে নিজের শত্রুতে পরিণত করো না। ওরসন, শত্রুরা ব্যর্থ হলে বন্ধুত্বের সুর ধরে, তার আগে নয়। রাজের কথায় নিলয় থেমে যায়। রাজ নিলয়ের সামনে একটা চিরকুট রেখে চলে যায়। নিলয় চিরকুটটা তুলে পকেটে রেখে দেয়। ঠিক সেই মুহূর্তে জাবেদ সাহেব সেখানে উপস্থিত হয়। জাবেদ সাহেব নিলয়ের কাছে এসে কাঁধে হাত রেখে বলে, নিলয়, তুমি আমার ছোট না হলেও আমি তোমার পায়ে হাত দিয়ে তোমাকে একবার সালাম করতাম। তুমি আমার ছোট ভাই, তোমাকে সালাম করতে পারলাম না।
জাভেদ সাহেবের কথায় নিলয় জোরে জোরেই হাসে। হাসতে হাসতে নিলয় বলে, শত্রুতার দ্বারা শত্রুতাকে উপশম করা যায় না, বন্ধুত্বের দ্বারা উপশম করা যায়। আমি শত্রু নই, আমি আপনার বন্ধু। বন্ধু থেকে শত্রু হয় না। নিলয় কথাগুলো বলেই থেমে যায়। জাভেদ সাহেব নিলয়কে বুকে জড়িয়ে নিল। নিলয় জাভেদ সাহেবের কাণ্ড দেখে মুচকি হাসি দেয়। নিলয়ের হাসির মাঝে বোঝা যাচ্ছে ভয়ঙ্কর কিছু হতে চলেছে। তাহলে কিলার জগতের মাইন্ড কিলার কে হবে, নিলয় নাকি রাজ? রাজ সবাইকে একটা কথা বলেছিল, তোমার শত্রু কোনো ভুল করলে তাকে আটকাবে না, কারণ সেই পরবর্তীতে তোমার ভুলের কারণ হয়ে দাঁড়াবে। শত্রু যদি তোমাকে দেখে একবার ভয় পাও, তবে বন্ধু যেন 10 বার পায়। এতে করে বন্ধু শত্রু হয়ে গেলেও কোনো সমস্যা হবে না। আজ রাজের কথাটাই সত্যি হলো। এটা কিলার জগৎ, এখানে চাইলে সবাই সবকিছু করতে পারে না। তাহলে নিলয় কেন এমন করলো? প্রশ্নগুলো সবার মাঝেই বিদ্যমান। অন্যদিকে নেহা বলে ওঠে, সেই শত্রুকে ভয় করো না যে আক্রমণকারী, বরং সেই বন্ধুকে ভয় করো যে দোষামতকারী। শহরটা মাইন্ড কিলারের। এই শহরে থাকে শুধু অন্ধকার আর রক্ত দিয়ে পিপাসা মেটানো। হাতের পিস্তল আর চোখের রক্তের নেশা, আহ কি সুন্দরভাবে জমে চলছে। এই শহরে আবার মাইন্ড কিলারের আগমন ঘটবে, সেই দিন সবার মনে আতঙ্ক বিরাজ করবে। নেহা থেমে যায়। রাজের সামনে দাঁড়িয়ে নিলয় আবারও এক ভয়ঙ্কর হাসি দিয়ে বলে ওঠে, সানরোজ একটা কথা বলেছিল, নিজেকে এবং নিজের শত্রুকে চিনতে শেখো, তাহলেই হাজারো যুদ্ধে জেতাও কোনো বড় বিষয় হবে না। আমি শত্রু চিনেছি অনেক কাছ থেকে। আফসোস, তুমি কিলার জগতের মাইন্ড কিলার হয়েও বুঝতে পারলে না। আমি চাইলে তোমাকে অনেক আগেই মেরে কিলার জগৎ নিজের করে নিতে পারতাম, কিন্তু সেখানেও আমার বিবেক একটু জাগ্রত হলো। সাগর, রনি, রোহান, দুর্জয়, ফাহাদ এরা তোমাকে অনেক বেশি ভালোবাসে। আমি তোমাকে শেষ করলে ওরা আমাকে নিলয় থেমে যায়। নিলয়ের পাশ থেকে জাভেদ সাহেব বেরিয়ে আসে। নিলয় পিস্তলের মাথায় চুমু দিয়ে পরপর 4টা গুলি করে। রাজের পায়ের কাছে পড়ে থাকা ছেলেটির কপালে পরপর 2টা গুলি লাগে, আর 2টা গুলি ছেলেটার বুকে গিয়ে লাগে। রাজ আগের অবস্থায় দাঁড়িয়ে আছে। রাজ জাভেদ সাহেবের কাছে গিয়ে জাভেদ সাহেবের চশমাটা খুলে হাতে নিল। চশমাটা সুন্দর করে পরিষ্কার করে রাজ পরে নিল। রাজ একটু দূর থেকে মুচকি হেসে জাভেদ সাহেবকে ফ্লাইং কিস দিয়ে হাসতে হাসতে বলে ওঠে, বাঘ খাঁচায় বন্দি থাকলে সবাই তাকে নিয়ে উপহাস করতে পারে। আমি ডান হাতে বাঘ আর বাম হাতে সিংহ, দুজনকেই একসাথেই খাবার খাওয়াই। খাঁচায় বন্দি করে যে শিকার করে সে কখনো বড় কেউ হতে পারে না। আমি ময়দানে খেলতে চাই, নিকৃষ্ট মাইন্ড গেম চাইলেই সবাই সবার স্টাইলে খেলতে পারে, তবে আমার খেলাটা একটু। রাত চলে যায়। নিলয়ও জাভেদ সাহেবও চলে যায়। অন্যদিকে নিয়া হাসতে হাসতে বলে ওঠে, সময় হয়ে গেছে। কিলার জগতের নিকৃষ্ট শহরে সবাইকে আমন্ত্রণ। কিলার আসবে নতুন রূপে, সবাই স্টাইলের। কথাগুলো বলেই নেহা সেখান থেকে চলে যায়। সেই কৃষ্ণচূড়া গাছের নিচে। নেহা সেখানে যেতেই কয়েক মিনিট পর বাইকের শব্দ কানে আসে। নেহা একটু আড়াল হলে বাইক থেকে সেই মেয়েটা নামে, মানে যে মেয়েটা নিজেকে নেহা দাবি করছিল সেই মেয়ে। আজ নেহা কিছু একটা ভেবে সেই মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো। দুজন দেখতে একই রকম, দুজনের কথা বলার স্টাইলও এক। তাদের এমন রহস্য উদ্ঘাটন কে বলবে? দুজনে চলছে কথা কাটাকাটি। কয়েক মিনিট পর সেখানে নিলয় হাজির হয়। দুজনে দুদিক থেকে এসে নিলয়ের দুপাশে দাঁড়ালো। এবার নিলয়ও হকচকিয়ে যায়। এখানে কে আসল নেহা আর কে নকল নেহা নিলয়ও বুঝতে পারছে না কিছু। নিলয় একটা সিগারেট জ্বালিয়ে সিগারেটটা মুখে লাগিয়ে দুজনের কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নেয়। নিলয়েরা হাসি পাচ্ছে, আবার মজাও লাগছে। নিলয় সিগারেটটা মুখে নিয়ে মনে মনে বলে ওঠে, মিস্টার নিলয়, তুই এতদিন একটা পাস নাই, আজকে তোর সামনে দুইটা নেহা দাঁড়িয়ে আছে। কন্ট্রোল নিলয়, কন্ট্রোল। নিলয় মনে মনে কথাগুলো বলে ওদের ছেড়ে দিয়ে একটা গাছের গুলির উপর গিয়ে বসে। নিলয় ওদের দুজনের দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে বলে, শোনো, তোমরা দাবি করছো তোমরা দুইজনেই নেহা। প্রথমে আমি একটা ছবি দেখাবো, ওই ছবি দেখে বলতে হবে ছবির লোকগুলো কারা। দ্বিতীয়, আমি একটা গান বলবো, আমি গানটা যেখান থেকে ছাড়বো তোমার সেখান থেকে গাইতে হবে। আর সবশেষে বলতে হবে কে কে গিয়েছিল। নিলয়ের কথা শুনে দুজনেই নিলয়ের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ নিলয় কেন ওদের সাথে এই মাইন্ড গেম খেলতে চলেছে?
তাহলে কি নেহা কোনো সাধারণ ঘরের সন্তান নয়? নিলয় কথাগুলো বলেই থেমে যায়। সামনে তাকিয়ে দেখে সেই পাগলটা, যে পাগলটা সবসময় রিধির উপর নজর রাখতো। পাগলটা নিলয়ের সামনে এসে বলল, কোনো কোনো সময় মানুষ নিজেই তার সব থেকে বড় শত্রু হয়ে ওঠে। তুমি অবশ্যই তোমার শত্রুকে ভালোবাসবে, কারণ সেই তোমার ভুলগুলো তোমার সামনে তুলে ধরবে। শত্রু হলেও সে আমাদেরই একজন। পরিস্থিতি তাকে পাল্টে দিয়েছে। পাগলটার কথা শুনে নিলয় কিছু সময়ের জন্য থমকে যায়। হঠাৎ এই পাগল এখানে কেন? নিলয় কয়েক মিনিট চুপ থেকে আমতা আমতা করে বলে ওঠে, কে 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 তুমি? মাইন্ড কিলারের শহরে সবাই মাইন্ড গেমার। নিকৃষ্ট শহরে শত্রুর গুলি যেমন বলে কয়ে আসে না, আমিও ঠিক তাই। শত্রুর গুলি আর আমার হাতের পিস্তল। পাগলটা কথাগুলো বলে নিলয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে একটা গুলি করে উপরের দিকে। উপর থেকে একটা পাখি নিলয়ের সামনে পড়ে। নিলয় একবার পাখির দিকে তাকায়, আবার একবার পাগলটার দিকে তাকায়। পাগলটা আবার নিলয়ের পাশে গিয়ে বলল, জীবনে চলার পথে আমরা বিভিন্ন চ্যালেঞ্জের এবং বাধার সম্মুখীন হই, যা আমাদের শক্তি এবং ধৈর্যের পরীক্ষা নেয়। শক্তি এবং ধৈর্যের পরীক্ষা নেওয়ার সময় আমাদের সামনে অনেক শত্রু দাঁড়িয়ে থাকে, আর শত্রুরা তোমার বিরুদ্ধে সব সময় নতুন নতুন ষড়যন্ত্র করবে। যদি এই ষড়যন্ত্র মোকাবেলা করতে না পারো, তাহলে তুমি হেরে যাবে। আর যদি শত্রুদের ষড়যন্ত্রের মোকাবেলা করতে পারো, তাহলে তুমি এগিয়ে যাবে। তুমি নিজেকে খুশি রাখো, এটি হবে তোমার শত্রুর জন্য সবচেয়ে দুঃখের বিষয়। সবসময় নিজের শত্রুদেরকে ক্ষমা করতে শেখো, এটি তাদের চরম অস্বস্তিতে ফেলবে। তোমার শহরে আছে ছোট্ট একটি মাইন্ড গেমার, যেখানে আছে শিয়াল কুকুরের মরা খেকো ডাক আর বাঘের পাশে গিয়ে ম্যাও ম্যাও করা। তুই নিকৃষ্ট এই শহরে। পাগলটা উঠে দাঁড়িয়ে জঙ্গলের ভেতরের দিকে এগিয়ে যেতে লাগলো। নিলয় সেখানেই দাঁড়িয়ে আছে। নিলয় পাগলটার কথা শুনে কিছুটা অবাক হয়ে যায়। পাগলটা কিসের ইঙ্গিত দিয়ে গেল? তাহলে কি সবকিছুই রাজের পরিকল্পনা? কথাগুলো নিলয়ের মাথার উপর দিয়ে গেল। নিলয় চুপ হয়ে যায়। অন্যদিকে নায়াজ সাহেব বলে, তোমার শহরে তুমি রাজা, রাজার রাজ্যে সবাই প্রজা, কেবল একজনই হয় রাজা। নিকৃষ্ট শহরের শত্রুর গলিতে তোমার নাম লেখা হয়ে গেছে। আচ্ছা, তোমার জন্ম কোথায় তুমি বলতে পারো? নায়াজ সাহেবের কথায় রাজ ঠিকই বুঝতে পেরেছে। রাজ নায়াজ সাহেবের হাত থেকে সিগারেটটা নিয়ে লম্বা একটা টান দিয়ে বলে, নারী নষ্ট হলে তার নাম হয় বেশ্যা, আর বেশ্যাকে যারা নষ্ট করে তার নাম হয় বাদশা। বেশ্যা শব্দটা শুনতে খারাপ লাগতেই পারে, তবে আমাদের সুশীল সমাজের বড় বড় রাজনীতিবিদরাই রাতের অন্ধকারে বেশ্যার ঘরে যায়। দিনের আলোয় তাকে দেখলে তারাই তার দিকে থুতু ফেলে। পূর্ব আকাশে লাল রক্তবর্ণ ধারণ করা সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে, ঠিক তখন সুশীল সমাজের সেই লোক বেশ্যার ঘরের দিকে পা বাড়ায়। রাতের আধারে সেই বেশ্যা সবচেয়ে সুন্দরী হয়, তাই না নায়াজ সাহেব? একটা মেয়ে নিজ ইচ্ছায় কিন্তু বেশ্যা হয় না, তাদেরকে বেশ্যা বানানো হয় সুশীল সমাজ। কেন বেশ্যাকে ঘৃণা করে জানেন? রাজের কথায় নায়াজ সাহেব কয়েক মিনিট চুপ করে থাকে। আসলেই সুশীল সমাজের ধনবানব মানুষগুলো এখন আর মানুষ নেই, এরা অমানুষে পরিণত হয়েছে। রাজ দাঁড়িয়ে আছে। নায়াজ সাহেব রাজের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে ওঠে, আচ্ছা বাদ দাও, তুমি এই রিধিকে কতটা ভালোবাসো? আপনাকে যতটা না ভালোবাসি তার চেয়েও অনেক কম বলতে পারেন, কারণ আপনাকে ভালোবাসার মাঝে আমি অন্যরকম অনুভূতি পাই। আপনি আছেন বাবার জায়গায়, আর রিধি আছে প্রেমিকার জায়গায়। তবে একটা কথা বলতেই হয় নায়াজ সাহেব। রাজের কথায় নায়াজ সাহেব ওয়াইনের বোতল মুখের কাছে নিয়েও আবার নামিয়ে নিল। নায়াজ সাহেব রাজের দিকে তাকিয়ে আছে। রাজ সিগারেটে টান দিয়ে নায়াজ সাহেবের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। রাজ আবার নায়াজ সাহেবের কাছে গিয়ে বলে, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি সোজাসুজি উত্তর দেবেন। নায়াজ সাহেব বেশ চিন্তায় পড়ে যায়। প্রথমে রাজকে নিয়ে নায়াজ সাহেব যা ভেবেছিল এখন ঠিক তাই মনে হচ্ছে। তাহলে কি নায়াজ সাহেব সত্যি সত্যি খাল কেটে কুমির এনেছিল? আসলেই কি এটা রাজ না অন্য কেউ? নায়াজ সাহেব আবারও সিগারেটে টান দিল। বলল, তুমি যেমন নিজেকে বুদ্ধিমান মনে করো, আসলে তুমি বোকা। জন্মের পর আমি যখন বুঝতে শিখেছি, তখন থেকে আমি আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম। আমি চাই না আমার জন্য আমার মা কষ্ট পাক, কিন্তু নিয়তি কোথায় এনে দাঁড় করিয়ে দিল। রাজ থেমে যায়। রাজের পাশে এসে দাঁড়ালো জাভেদ সাহেব, তার পাশে সাহেলা আন্টি, মানে রিমির পালিত মা। আপনারা সবাই ভাবতে পারেন রিমিটা আবার কে? আসুন বুঝিয়ে বলছি। মনে আছে রাজের ছোট্ট বোন রিমির কথা? রিমিকে যে নিয়ে গিয়েছিল আয়শা আন্টি, মানে রাজের মায়ের বান্ধবী। আয়শা আন্টি রাজের কাছে গিয়ে বলতে লাগলো, কিলার জগতে মাইন্ড কিলার মিস্টার রাজ মাহমুদ
চিনতে পেরেছো আমাকে? আয়শা আন্টি কথাটা বলেই রাজের সামনে ছেলেদের স্টাইলে বসে। রাজ আন্টির দিকে তাকিয়ে বলে ওঠে, আমার বোন রিমি কোথায়? আছে তোমার শত্রু হয়ে। আয়শা আন্টি কথাটা বলেই জোরে জোরে হাসতে থাকে। আয়শা আন্টির সাথে সবাই হাসছে। সবাইকে অবাক করে দিয়ে সেই পাগলটা সবার সামনে আসে। হাতে ছোট্ট একটা চিরকুট নিয়ে হাসতে হাসতে বলে, কিলার জগতের নিকৃষ্ট মাইন্ড গেম সবার মনে দাগ কাটলেও আমি কিলার জগতের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। পাগলটা হাসতে থাকে। সেখানে থাকা সবাই পাগলটার দিকে তাকিয়ে আছে। পাগলটা আবার বলে উঠে, ভালোবাসার শহরে তোমার আগমন উপলক্ষে বর্ধিত সভার অনুষ্ঠিত হয়েছিল। আমার চোখের নিচে কালি, আমার হৃদয়ে চোরাবালি, তুমি ছিলে ভুমর, আমি ছিলাম মালি। এই কথাটা অনেকবার বোঝানোর চেষ্টা করেছি সেই মানুষটাকে, তবে সে পাগলটা আবার থেমে যায়। রাজ, নায়াজ সাহেব, জাবেদ সাহেব, আয়েশা আন্টি সবাই দাঁড়িয়ে আছে। রাজ চলে যেতে ধরলে পেছন থেকে আকাশ বলে ওঠে, শহরের সবার কাছে প্রিয় হলেও এই শহরের কিছু মানুষ অপ্রিয় হয়েই থাকে। আমি সবার কাছে অপ্রিয় হয়েই গেলাম। জাবেদ সাহেব আকাশের কাঁধে হাত রেখে বলে, মাইন্ড কিলার, শহরের সবাই মাইন্ড গেমার, একমাত্র আমি আবুল হয়ে রয়ে গেলাম। তুমি বলেছিলে আমাকে। জাবেদ সাহেব কথাটা শেষ না করতে একটা গুলি চলে। পিস্তলের শব্দ শুনে সবাই ঘুরে তাকিয়ে থাকে। মুখে হাসি সিগারেটে ধরে জয় বলে ওঠে, আরে বাহ, যার জন্য এত কিছু তাকে ছাড়াই আসর কি করে জমে? জয়ের কথায় রাজ জয়ের দিকেই তাকালো। জয় রাজের দিকে তাকালো। জয় রাজের কাছে এসে বলল, স্বার্থের দুনিয়ায় এ কেমন নীতি! একাই সামলাতে হয় সব ভয়ঙ্কর পরিস্থিতি। সময়ের মালায়া জালে আমি খেলারই পুতুল, ভুল না করে দিয়েছি আমি ভুলেরই মাসুল। আমি সবসময় তোর পাশে ছিলাম, কিন্তু তুই রিধির প্রেমে পড়লি। আমার কি অপরাধ ছিল? চাইলে রিধি আমাকেও ভালোবাসতে পারতো। বন্ধু, তুই আসলে একটা জিনিস রে। একটু আমার দিকে তাকিয়ে দেখ। তোর চেয়ে আমি ফর্সা, তুই আমার চেয়ে একটু কালো, তবু কেন সব মেয়েরা তোর উপর ফিদা হয়? জয়ের কথায় রাজ জোরে জোরেই হাসে। হাসতে হাসতে বলে ওঠে, শত্রু নিয়ে হাসতে শেখো, জীবনের কঠিন সময়ে বেঁচে থাকা। আমি সবসময় মৃত্যুকে আলিঙ্গন করে কিলার জগতের নিকৃষ্ট খেলায় পা রেখেছি। তবে তুই কেন আমার সাথে বেইমানি করলি? বন্ধুদের সাথে বেইমানি করতে হয় না, হয়ে যায়। আমিও তো সব কিছুই করতে পারি, তাহলে আমি কেন কিলার জগতের মাইন্ড কিলার হতে পারবো না? রাজ একসময় এটাই বলতো, খিলার জগতে কেউ কখনো কারো আপন বা বন্ধু হতে পারে না। এর মাঝে এক দুজন ভালোবেসে আসবে, আর বাকি সবাই আসবে ক্ষমতার জন্য। আয়শা আন্টি কিছু বলতে যাবে, তার আগে বাইক নিয়ে দুইজনই সেখানে উপস্থিত হয়। সবাই দুইজনের দিকে তাকিয়ে আছে। তাদের মধ্য থেকে সবাইকে অবাক করে দিয়েই তানবীর বলে ওঠে, ভালোবাসার তীব্রতা আর কাছের মানুষের বলা কিছু কথা সবসময় কলিজায় এসে লাগে। তানভীর থেমে যায়। তানভীরের পাশে মুখে মাস্ক পরে বসে থাকা ব্যক্তিটি হাতে একটা হকি স্টিক নিয়ে রাজের সামনে যায়। রাজের পায়ের মধ্যে জোরে একটা বাড়ি দিয়ে বলে, মৃত্যু মন্ত্রণা আসলেই অনেক বেদনাদায়ক। সবাই চায় সুন্দরভাবে কিছু জীবন উপভোগ করতে, তবে একটা কথা কি জানিস, তোকে বারবার মারতে এসেও তোকে দেখে কেউ ফিরে যায়নি। আমি সব সময় ভাবতাম, কে তুই? তোকে দেখলে কেন সবাই পালিয়ে যায়, নয়তো তাকে আর খুঁজে পাওয়া যায় না। লোকটি কে, কি তার পরিচয় এখানে উপস্থিত থাকা কেউ জানে না। রাজ হাঁটু গেড়ে মাটিতে বসে আছে। আকাশ, নায়েদ সাহেব, জাবেদ সাহেব, পাগলটা, আয়শা আন্টি সবাই সেখানে উপস্থিত। রাজ হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বলে ওঠে, মাইন্ড কিলারের শহরে তুই আমার কাছে ছিলি সবচেয়ে প্রিয় বন্ধু। আসলে আমি অনেক বোকামা, আমি মানুষ চিনতে ভুল করেছি। শত্রুকে প্রেমে পরিণত করে জীবন তৈরি করো প্রতিজ্ঞা দেওয়া সার্থক কাজে। আমাকে মেরে ফেল, কোনো কারণে যদি আমি একবার বেঁচে যাই তুই বাঁচবি না। রাজ কথাটা বলতেই একটা বাইক আগুনের গতিতে ছুটে আসে। সবাই বাইকের শব্দ শুনে তাকিয়ে আছে। কোনো এক আগন্তুক এসে রাজকে উঠিয়ে নিয়ে চলে যায়। সবাই হতভম্ব হয়ে একজন আরেকজনের দিকেই তাকিয়ে আছে। সবার এমন অবস্থা দেখে নায়েদ সাহেব হাসতে হাসতে বলে, তাদের সাথে শান্তি সাধন এই কবে শত্রু হয় তা সত্যের নাম। নায়েদ সাহেব কথাটা বলে আরো জোরে হাসতে থাকে। জাবেদ সাহেব নায়েদ সাহেবের কাছে গিয়ে গম্ভীর গলায় বলে ওঠে, প্রেমে দেখো শত্রু বন্ধুর মতো এভাবে জীবন যাবে সুখের পথ। জাবেদ সাহেবও কথাটা বলে চুপ হয়ে যায়। তানবীরও তার সাথে থাকা ছেলেটির কিছু বুঝতে পারছে না। তানবীর হঠাৎ কেন এমন করলো রাজ বুঝতে পারেনি।
অন্যদিকে রিধি একা একাই বলে, ভালোবাসার শহরে সুখ নামক পাখিটার স্বপ্ন সবাই দেখে, যেটা সবাই ধরতে পারে না। কারণ সুখের শহরে ভালোবাসার সুখ পাখি দেখার আগে কষ্টের নদী সামনে পড়ে। কষ্টের নদী দেখতে অতি ক্ষুদ্র হলেও এর আকার অনেক অনেক ভয়াবহ। পৃথিবীতে অনেক পাগল আছে, ওরা পাগল হয়ে জন্মায় না। কেউ ভালোবেসে পাগল হয়, কেউ ভালোবাসা হারিয়ে পাগল হয়। এটাকেই বলে ভালোবাসা নামক সুখ পাখিটা মনের কারাগারে বন্দী। আমি তোমার কারাগারে সারা জীবন বন্দী থাকতে চাই। তুমি একটিবার আমার সামনে এসে বলো। রিধি কথা শেষ না করতে রাজ রিধির সামনে হাজির হয়। রিধি দৌড়ে এসে রাজকে জড়িয়ে ধরে। রাজ রিধির কপালে একটা চুমু দিয়ে বলে ওঠে, আমি জানি না তোমাকে নিয়ে আমি ছোট্ট ঘর বাঁধতে পারবো কিনা। আমার কারণে যদি তুমি কষ্ট পেয়ে থাকো আমাকে ক্ষমা করে দিও প্রিয়। রাজের এমন কথা শুনে রিধি রাজকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। রাজকে রিধি রুমের ভেতর নিয়ে আসে। রিধি রাজের পাশে বসে রাজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কয়েক মিনিট পর রিধি বালিশের নিচ থেকে পিস্তল বের করে রাজের কপালে ঠেকিয়ে বলে, কিলার জগতের কিং মাইন্ড কিলার মিস্টার রাজ মাহমুদ। রিধি কথাটা বলে জোরে জোরে হাসতে লাগে। রিধি তো রাজকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তাহলে রিধি কেন পোল্টি খেলো? তাহলে কি রাজের এত এত মাইন্ড গেম সব বিফলে যাবে? রাজ একটা সিগারেট জ্বালিয়ে 2টা টান দেয়। হাসতে হাসতেই বলে ওঠে, একটা গানের কলি ছিল, আমার ঘরের রমণী যেমন কাল নাগিনী, ঘরেরও রমণী যেমন কাল নাগিনী। আসলেই তুই প্রমাণ করে দিলি বিশ্বাসঘাতক। রাজ থেমে যায়। রিধি জোরে জোরে হাসতে থাকে। হাসতে হাসতে রিধি রাজের মুখের কাছে মুখ নিয়ে বলে ওঠে, অসুখে আসে সত্যের প্রতি, আত্মবিশ্বাসে অধিক শক্তি। শত্রু নিয়ে হাসতে শেখা জীবনের কঠিন সময়ে বেঁচে থাকা শত্রুকে প্রেমে পরিণত করে। রাজের কথায় রিধি হাসতে থাকে। রাজ রিধির দিকে তাকিয়ে আছে। রিধি রাজের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, কাছের মানুষের বেইমানি আসলেই অনেক কষ্টদায়ক হয়। আরো ভয়ঙ্কর কষ্টদায়ক কি সেটা জানো মিস্টার মাইন্ড কিলার? রিধি কথাটা বলে থেমে যায়। রিধি ছেলেদের মতো করে এক হাতে 2 আঙ্গুল মুখে নিয়ে ছেলেদের মতো করে শীষ বাজায়। সাথে সাথে কয়েকজন ঘরের মধ্যে প্রবেশ করে। ওরা এসে সাথে সাথে রাজের চোখ বেঁধে ফেলে। 2জন লোক রাজের 2 হাত ধরে নিয়ে যেতে থাকে। রাজ বুঝতে পারলো রাজকে গাড়িতে ওঠানো হচ্ছে। রাজকে সেই জঙ্গলের মধ্যেই নিয়ে যায় যেখানে রাজকে গুলিবিদ্ধ অবস্থায় নায়াজ সাহেব পেয়েছিল। রাজকে একটা চেয়ারে বেঁধে রাখে। এরপর রাজের চোখের বাঁধন খুলে দেয়। সেখানে সবাই উপস্থিত আছে। রাজ সবাইকে দেখে অবাক না হলেও অবাক হয় একজনকে দেখে। তিনি আর কেউ নয়, তিনি আয়শা আন্টি, রাজের মায়ের বান্ধবী। রাজ নরম স্বরে আয়শা আন্টিকে উদ্দেশ্য করে বলে, আন্টি তুমি এখানে? কেন আমাকে দেখে তুমি অবাক হলে মনে হয়? তোমাকে ধরাটা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠছিল না, তাই সুন্দর করে সুস্থ মস্তিষ্কে মাইন্ড গেম খেলে তোমাকে এখানে আনা হয়েছে। আচ্ছা, এই সাবজেক্ট পরে আসি। আসলে একটা কথা কি জানো? আচ্ছা থাক, পরে বলি। আর আগে তোমাকে একটা গল্প বলি, শোনো। একজন সুদর্শন যুবকের প্রেমে সবাই পড়তে চায়। আমিও চেয়েছিলাম আমার সুন্দর একজন মানুষ থাকবে যে আমাকে সব সময় টেক কেয়ার করবে, ভালোবাসবে। সেই পুরুষটি দেখতে বেশ সুদর্শন আর আকর্ষণীয় ছিল। তাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলি। সে ছিল অনেক বুদ্ধিমান। শুধু বুদ্ধিমান বললে ভুল হবে, বলতে পারো অনেক বুদ্ধিমান। তুমি হয়তো ভাবছো কে হবে পারে, তাই তো? আচ্ছা শোনো, সে আর কেউ না, সে ছিল তোমার বাবা আরিফ মাহমুদ। সে ছোট থেকেই দেখতে বেশ আকর্ষণীয় ছিল। তাকে দেখলে কলেজের সকল মেয়েরা ক্রাশ খেত। আমিও তার ব্যতিক্রম ছিলাম না। আমি না চাইতেও তার প্রতি দুর্বল হয়ে যাই। আমাদের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিল রাজের মা রাবেয়া বেগম। আরিফ মাহমুদ মানে রাজের বাবা রাবেয়ার সাথে বেশি মেলামেশা করতে লাগলো। তখন থেকে আমাদের ইগনোর করতে লাগলো। আমি সহ শায়লা, আমাদের দুজনের অনেক রাগ হতো। রাবেয়ার মধ্যে এমন কি আছে যা আমাদের মাঝে নেই? ওরা যা আছে আমাদেরও তাই আছে। তাহলে কেন সে রাবেয়াকে বেশি প্রায়োরিটি দেবে? রাবেয়ার জন্ম সাধারণ ঘরে হলেও দেখতে বেশ আকর্ষণীয় ছিল। আমাদের জন্ম কোনো সাধারণ ঘরে নয়।
আমরা আমার বাবাও বেশ নাম ডাকছিল। এরপর আমার মনে একটা জেদ আসে, আমি যার জন্য কষ্ট পাবো আর রাবেয়া তাকে নিয়ে সুখে সংসার সাজাবে, আমি বেঁচে থাকতে তা কখনোই হতে দেব না। এরপর থেকে শুরু হয় আমার আর সাহেলার মাস্টার মাইন্ড গেম। কে জানতো এই মাস্টার মাইন্ড গেম থেকে শুরু হবে মাইন্ড কিলার। আমি আর শায়লা সব কিছু সুন্দরভাবে সাজিয়েও আবার সব এলোমেলো হয়ে গেল। মানে আমার বাবা জোর করে আমার বিয়ে দিয়ে দেয়। আমার মনে যে শুধু আরিফ মাহমুদ ছিল, আমার বিয়ে হওয়া সত্ত্বেও আমি তাকে স্ত্রীর অধিকার দেইনি। আমি কি করে অন্য পুরুষকে স্ত্রীর অধিকার দেই? আমি একদিন চিন্তা করলাম, আমাকে যা করতে হবে সব ঠান্ডা মাথায় করতে হবে। মাথা গরম করলে কিছুই হবে না। আমি আমার হাজব্যান্ডের সাথে খারাপ আচরণ করলে আমি সাকসেস হতে পারবো না। আমার হাজব্যান্ডের প্রতি রাতে আমাকে কাছে পাওয়ার জন্য রিকোয়েস্ট করতো। আমি আমার বিভিন্ন সমস্যা দেখে তাকে দূরে সরিয়ে রাখতাম। একদিন ওকে মানে আমার হাজব্যান্ডকে একটা পার্টিতে ইনভাইট করে। সেদিন আমার হাজব্যান্ড জোড়াজুড়িতে আর শাশুড়ির কথায় সে পার্টিতে অ্যাটেন্ড করি। সেদিন আমি না চাইতেও ড্রিঙ্কস করে ফেলি। এরপর বাসায় এসে হাজব্যান্ডের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যাই। 3 মাস পর বুঝতে পারি আমি গর্ভবতী। কথাটা শুনে আমার অনেক রাগ হচ্ছিল, তবুও নিজেকে কন্ট্রোল করে নিলাম। এভাবে চলে যায় আরও 2 মাস। তখন আমি 5 মাসের গর্ভবতী। একদিন আমার পুরো ফ্যামিলিকে একটা পার্টিতে ইনভাইট করে। আমি যেতে চেয়েছিলাম, কিন্তু পরক্ষণেই আমার মাথায় আসলো এদের কাউকে আমি বাঁচিয়ে রাখবো না। আমি এদের বাঁচিয়ে রাখলে আমি আমার আরিফেরকে পাবো না। সেদিন রাতে আমি প্ল্যান করলাম, সব গাড়িতে ব্রেক ফেলে করিয়ে দেব। যা বাবা সেই কাজ। আমি আমার কলেজের বন্ধুকে কিছু টাকা দিয়ে বলেছিলাম সব গাড়ির ব্রেক ফেল করিয়ে দিতে। ওরা আমার কথা মতো সব করলো। সেদিন আমার হাজব্যান্ড আমাকে সাথে করে নিয়ে যাবে বলে বায়না ধরে, কিন্তু আমি 5 মাসের গর্ভবতী। আমি মাথা ধরে কিছুক্ষণ অসুস্থতার অভিনয় করলাম আর বললাম, তোমরা যাও, আমার শরীর ভালো না। তখন আমি গর্ভবতী থাকার কারণে ওরা আর আমাকে জোর করে না। ব্যাস, একদিনে আমার পুরো রাস্তা পরিষ্কার হয়ে গেল। এরপর আমার হাজব্যান্ড সব সম্পত্তি আমি দেখাশোনা করি। আমি চেয়েছিলাম আমার গর্ভের সন্তান নষ্ট করে ফেলবো। আমার মনে হয় আমি যদি সন্তান নষ্ট করে দিই তাহলে সব সম্পত্তি ট্রাস্টেডে চলে যাবে। শুধু সম্পত্তির কথা চিন্তা করে নিয়ানকে জন্ম দিই। আয়শা আন্টি থেমে যায়। সবাই আয়শা আন্টির দিকে তাকিয়ে আছে। এটা কি আসলেই মহিলা না অন্য কিছু? শুধু একজনকে পেতে সে পুরো পরিবারকে হত্যা করে? নায়াজ সাহেব বেশ অবাক হয়ে যায়। এমনকি কিলা জগতের মাইন্ড কিলারও তার দিকে তাকিয়ে থাকে। সবাই চুপ হয়ে গেছে আয়শা আন্টির কথা শুনে। পাশ থেকে নায়াজ সাহেব সিগারেটের লম্বা টান দিয়ে হাসতে হাসতেই বলে ওঠে, আপনি আসলে একজন মাইন্ড গেমার। আপনি মেয়ে হয়ে যেভাবে মাইন্ড গেম সাজিয়েছেন, সত্যি আপনার তারিফ করতে হয়। কিন্তু আমার মাথায় এটা আসে না, রাজ কেন ছোট ওর বাবাকে খুনের দায়ে জেলে গেল, আর রাজের বাবা আরিফ মাহমুদের সবকিছু থেকেও কেন সে সবকিছু লুকিয়ে নিঃস্ব হয়েছিল? নায়াজ সাহেব প্রশ্ন ছুড়ে মারে আয়শা আন্টির দিকে। আয়শা আন্টি কয়েক মিনিট চুপ করে থেকে ছেলেদের মতো করে জোরে জোরে হাসতে শুরু করে। হাসতে হাসতেই বলে ওঠে, এরপর আমি দেখলাম আরিফ মাহমুদ এত কিছু থাকলেও সে আমাকে পাত্তা দিবে না। এটা নিয়েও আমাকে কত শত মাইন্ড গেম খেলতে হয়েছিল। আমি বিদেশি বায়ারদের সাথে কথা বলি, অনেক বড় অ্যামাউন্টের মাল ডেলিভারি দেবে বলে একটা অফার করায়। যদিও ফেক অফার ছিল, আরিফ মাহমুদও ওদের অফারে রাজি হয়ে যায়। ব্যাস। নায়াজ সাহেব আয়শা আন্টির দিকে তাকিয়ে আছে। আয়শা আন্টি আবারও বলে ওঠে, আরিফ মাহমুদ ব্যাংক থেকে ঋণ নিয়ে সেখানে ইনভেস্ট করে। নিমিষেই সব শেষ হয়ে যায় রাজের বাবার। আমিও অপেক্ষা করতাম কখন সে আমার কাছে সাহায্য চাইবে। তিনি আমার কাছে আসলে আমার সব সম্পত্তি ওকে দিয়ে আমি নতুন করে তার সাথে সুখে সংসার করতাম। পরিশেষে আমার স্বপ্ন পূরণ হলো না। রাজের বাবা
আরিফ মাহমুদ নেশায় আসক্ত হয়ে যায়। মদ খেয়ে প্রতিনিয়ত রাবেয়ার উপর নির্যাতন করত। আমি অনেকবার তাকে অফার করেছিলাম, কিন্তু সে বারবার আমাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে। এরপর আমি সুন্দর সময়ের অপেক্ষা করতে থাকি। অনেক অপেক্ষায় আমার কাঙ্ক্ষিত সময় আসলো। রাজের বাবা রাজের মাকে মারছিল। রাজ তখন গেটের বাহিরে দাঁড়িয়ে সব শুনছিল। আমি সেদিন রাজের বাবার কাছেই যাচ্ছিলাম, তবে আয়শা আন্টি থেমে যায়, ছেলেদের মতো করে সিগারেটে টান দেয়, জাভেদ সাহেবের দিকে এগিয়ে যেতে থাকে। জাভেদ সাহেবের কাছে গিয়ে মাথা নিচু করে নরম স্বরে বলে ওঠে, লেখাপড়া জীবন ভালো বন্ধু না হলেও অন্য কাজের দিক দিয়ে ভালো বন্ধু ছিলেন, তাই না জাভেদ সাহেব? আয়শা আন্টি একটা চেয়ারে গিয়ে বসে। নায়াত সাহেব, জাভেদ সাহেব, হামিদ সাহেব, মমিন এমপি সবাই তার দিকে তাকিয়ে আছে। জাভেদ সাহেব হাসতে হাসতে বলে ওঠে, আমি আসলে নিকৃষ্ট একজন ব্যক্তি। সবাই সবারটা নিয়ে ব্যস্ত। কে কখন কোন রাজত্ব রাজা হবে। আমরা রাজ্যার প্রহরীগুলো আজ বড়ই ক্লান্ত। প্রকৃতপক্ষে ওরা কেউ ক্লান্ত নাই। প্রহরীগুলো আজ রাজা হওয়ার নেশায় আছে। জাভেদ সাহেব কথা শেষ না করেই থেমে যায়। পেছন থেকে নিলয় বলে ওঠে, শত্রুকে আপনার শক্তির স্রোতে পরিণত করুন। বৈরী তৈরি করে আপনার সাহস বাঁচান। শত্রুকে জেতার জন্য বুদ্ধিমত্তা ব্যবহার করুন। আসলেই আমি নিকৃষ্ট। সবাই নতুন রূপে কিলার জগতে আগমন ঘটে কিলার হওয়ার লক্ষ্যে। শুধু আমি পড়ে রইলাম মাইন্ড কিলারের ছোট্ট শহরে। এখানে এটা করো, ওইখানে ওইটা করো, সবার সাথে সব কিছু করে আমি নিজেকে মাইন্ড কিলার জগতের মাইন্ড গেমার ভাবতাম, কিন্তু তা না। আমি সবচেয়ে নিকৃষ্ট। আয়েশা আন্টি, জাভেদ সাহেব, নায়াজ সাহেব, হামিদ সাহেব, এমনকি জাভেদ সাহেবের পাশে থাকা মিস্টার অনিক, সেও আমার সাথে মাইন্ড গেম খেলে গেছে। আমি কিছুই বুঝতে পারলাম না। আসলেই কিলার জগতের নিকৃষ্ট মাইন্ড ভুলে যায় কে আপন কে পর। কথাগুলো বলেই নিলয় থেমে যায়। নিলয় সিগারেট জ্বালিয়ে টানতে শুরু করে। নিলয় আবার কিছু বলতে যাবে, আয়েশা আন্টি নিলয়কে থামিয়ে দিয়ে বলতে লাগে, জাভেদ সাহেব, নায়েদ সাহেব, এটুকুতেই আপনারা চমকে গেলেন? আরও অনেক কিছু বাকি আছে। আচ্ছা, আমি আবার বলি। রাত যখন ক্লাস 5-এ জিপিএ 5 পেয়ে খুশির খবর তার মাকে দিতে যায়, আমি সব সময় যেতাম। আমি যাকে আপন করে পাইনি, সে কেন অন্যের বুকে মাথা রেখে সুখে সংসার সাজাবে? রাজ বাসায় এসে মায়ের অপমানিত সহ্য করতে না পেরে নিজের বাবার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। তাতে রাজের বাবার আরিফ মাহমুদের মৃত্যু হয়। ওই সুযোগে আমার লোক রাজের বাবাকে 3টা গুলি করে। কেউ বুঝতেই পারলো না আমার লোক গুলি করে। রাজের বাবা মারা যায়। ওই সময় আমার এইটুকু একটু কষ্ট হলেও বেশি খুশিও লাগছিল। গ্রামের মানুষ অনেক সহজ সরল হয়ে থাকে। ওরা সোজা বুঝে, আমাদের মতো এত মাইন্ড গেম বুঝে না। ওরাও এমন অবস্থা দেখে চিল্লাচিল্লি শুরু করে দেয়। কিছু সময় পর সেখানে পুলিশ আসে, রাজকে নিয়ে যায়। রাজের 10 বছর জেল হয়। আর রিমিকে আমি আমার কাছে নিয়ে আসি। আমি জানতাম জেল থেকে ছাড়া পেয়ে সে আসবে বোনের খোঁজে। সেখানে উপস্থিত থাকা সবাই আয়েশা আন্টির দিকে তাকিয়ে আছে। আসলে সে অনেক বড় মাইন্ড গেমার। কি সুন্দরভাবে মাইন্ড গেম খেলেছে। আয়েশা আন্টি রাজের কাছে গিয়ে জোরে জোরে হাসতে হাসতেই বলে, হঠাৎ একদিন রাজ আমার বাসায় আসে আদরের ছোট বোনের খোঁজ করতে। সেদিন আমি তাকে ফিরিয়ে দেই, তার কারণ আমি ওর আপন বোনের হাতেই ওর মৃত্যু দেখব বলে। আয়েশা আন্টির কথা শুনে সবাই একে অপরের দিকে তাকিয়ে আছে। আয়েশা আন্টি জোরে জোরে হাসতে থাকে। সবাই আয়েশা আন্টির দিকে তাকালো। বিশেষ করে রাজ আকাশ থেকে পড়লো যেন। কি বলছে ইনি? রাজ আয়েশা আন্টিকে জিজ্ঞেস করে, আমার মায়ের মৃত্যুর পর তোমাকে আপন মা জেনেছি। তুমিও তো একজন মা। মা হয়ে কি করে পারলে এমনটা করতে? কে আমার বোন? আমার বোন কোথায়? রিল্যাক্স রিল্যাক্স। কিলার জগতের মাইন্ড কিলার মিস্টার রাজ মাহমুদ আজ সব বলবো। তাহলে শোনো, তোমার বাবাকে ভালোবেসে আমি যেই ধোঁকা খেয়েছিলাম তার প্রতিশোধ নিতে আমার এই ছোট্ট মাইন্ড গেম। অনেক সুন্দর না আমার স্টাইল? সবাই চুপ হয়ে যায়। কেউ কোনো কথা বলছে না। সবাইকে অবাক করে দিয়ে রিধি বলে ওঠে, কিলার জগতের নিকৃষ্ট মাইন্ড গেম সবাইকে অন্ধ করে দিয়েছে।
অন্ধ করে দিয়েছে ভাই বোনের সম্পর্ক, অন্ধ করে দিয়েছে ছোট্ট একটা ছেলের ভবিষ্যৎ। ফুফি, তুমি কি করে পারলে ছোট্ট ছেলেটার জীবন এভাবে নষ্ট করতে? ফুপি ডাক শুনে সবাই আরো চমকে যায়। কি হচ্ছে এসব? সবকিছু সবার মাথার উপর দিয়ে যাচ্ছে। রিধির দিকে তাকিয়ে আছে কিলার জগতের মাইন্ড কিলার রাজ মাহমুদ। রাজ রিধিকে জিজ্ঞেস করে, রিধি, উনি তোমার ফুপি হয় কি করে? আর তাছাড়া তুমি আমাকে বলেছিলে আপন বলতে তোমার কেউ নাই। রিধি কাঁদো কাঁদো কণ্ঠে রাজের পায়ের কাছে বসে বলে, কি করব বলো? ওইদিকে আয়শা ফুপির কথা মতো সবকিছু না করলে আমার ছোট ভাইকে মেরে ফেলতো। সেই ভয়ে এতদিন আমি তোমাকে কিছুই বলিনি। রিধি রাজের পায়ের কাছে বসে সব বলার ভান করে রাজের বাঁধন কেটে দেয়। রিধির হাতে থাকা পিস্তল রাজের হাতে দিয়ে দেয়। রাজ উঠে আয়শা আন্টির কাছে এসে বলে ওঠে, আপনি আসলেই পাক্কা মাইন্ড গেমার। বলুন রিমি কোথায়? রাজের কথায় আয়শা আন্টি হাসতে থাকে। হাসতে হাসতে বলে, রাজ, তুমি বুঝিয়ে শুনে কথা বলো। ভুলে যেও না, তোমার বোনের খোঁজ তুমি এখনো পাওনি। তোমার বোন কোথায় আছে সেটা একমাত্র আমিই জানি। আয়শা আন্টির কথার মাঝে পেছন থেকে নিলয় বলে ওঠে, আমি জানি আপনার বোন কোথায় আছে। ওরা আপনার বোনকে আপনার শত্রু বানিয়ে কিলার জগতে প্রবেশ করিয়েছে। আপনার বোনের নাম নেহা। নেহা? হ্যাঁ, নেহা। নিলয়ের কথা শুনে জাবেদ সাহেব সহ আয়শা আন্টিও জোরে জোরে হাসতে থাকে। হাসতে হাসতে জাবেদ সাহেব বলে, আচ্ছা, নেহাকে নিয়ে আসো। কয়েক মিনিট পর দুদিক থেকে যমজ নেহা দাঁড়িয়ে যায়। রাজ দুজনের দিকে তাকিয়ে আছে। আয়শা আন্টি আর জাবেদ সাহেব জোরে জোরে হাসছে। জাবেদ সাহেব বলে ওঠে, কি হলো মিস্টার রাজ মাহমুদ? খুঁজে বের করে নাও তোমার বোনকে। রাজ কি করবে বুঝতে পারছে না। রাজ এক পায়ে এগোতে রাব্বি রাজের সামনে মাটিতে একটা গুলি করে। রাজ থেমে যায়। সবাইকে চুপ করিয়ে দিয়ে আয়শা আন্টি আবারও বলে ওঠে, আমি তোমার বোনকে ফিরিয়ে দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? তুমি আমার পায়ে ধরে মাপ চাইবে, আর কি? রিদ্ধিকে আর নয়তো তোমার বোনকে গুলি করতে হবে। পারবে তো গুলি করতে? সবাই সবার মতো দাঁড়িয়ে আছে। সবাই সবার কথাও শুনছে। আয়শা আন্টি রাজের পায়ের কাছে মাটিতে মুখ থুবড়ে পড়ে যায়। সবাই পেছনের দিকে তাকায়। বাইকের উপর বসে আছে, ঠোঁটে জ্বলন্ত সিগারেট, মাথায় কালো মাংকি ক্যাপ। কিলার জগতের মাইন্ড কিলার রাজ সহ সেখানে উপস্থিত সবাই পেছনে তাকিয়ে আছে। রাজ ওইদিকে তাকিয়ে বলে ওঠে, আকাশ, তুই এখানে? আমি। কেন? আমাকে দেখে তুই অবাক হয়েছিলি মনে হয়। তুই তো আমাকে তোর মাইন্ড গেমের রাজ্য আবির্ভাব করলি। তোকে বলেছিলাম নতুন রূপে নতুন স্টাইলে খেলতে। সরি বন্ধু, কিলার জগতের কিলার হওয়ার নেশাটা না আমার বড্ড চেপে ধরেছে। তাই তো আমি সবার সাথে মাইন্ড গেম খেলে সবাইকে এক জায়গায় নিয়ে এসেছি। আমি জানতাম আয়েশা আন্টি আমার পথের কাঁটা হবে। তাই তো আয়েশা আন্টির সাথে হাত মিলিয়ে আমরা দুইজনেই হব কিলার জগতের রাজা। হা 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 হা। আকাশের কথা শুনে রাজ হাসতে থাকে। রাজ কিছু বলার আগেই নায়াত সাহেব বলে ওঠে, বাহ, সবাই সবার জায়গা থেকে মাইন্ড কিলার। তাহলে আমি কেন এই নিকৃষ্ট নাটকের শেষ অংশে পড়ে আছি? রাব্বি, শুট হিম। নায়াত সাহেব রাব্বিকে বলার সাথে সাথেই আকাশের দিকে পিস্তল তাক করে। রাব্বি গুলি করার আগে একটা গুলি এসে রাব্বির পেছন থেকে এসে কপালে দিয়ে বের হয়ে যায়। রাব্বির পেছনে অনেক পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রাব্বি নায়াত সাহেবের সামনে মুখ থুবড়ে পড়ে যায়। অনেক জাবেদ সাহেবের কাছে এসে বসে। জাবেদ সাহেব অনেকের কাঁধে হাত রেখে বলে ওঠে, বাঘের খাঁচায় সবাই যেতে পারে না। বাঘের খাঁচায় ঢুকতে হলে তাকেও হতে হয় সিংহ। সে ফুটন্ত গোলাপের পাপড়ির মতো ছিল। ও আচ্ছা আচ্ছা, আমার কথা তোমরা বুঝতে পারছো না, তাই না? তাই তো, আচ্ছা আমি বুঝিয়ে বলছি। গোলাপের পাপড়ি কেন বললাম সেটা হয়তো তোমরা বুঝতে পারছো না। আচ্ছা শোনো, গোলাপ ফুল দেখতে খুব আকর্ষণীয় হয়। গোলাপ গাছের শরীরের কাঁটা থাকে, এটা আমি বা আমরা সবাই জানি। গোলাপের পাপড়ি বাবার বাসরেও থাকে, আবার ছেলের বাসরেও থাকে। ও ছিল ঠিক তেমনই, আজ আমার কাছে তো কাল তোমার কাছে। রাজ, তুমি বলেছিলে কিলার জগতে সবাই এক একটা মাইন্ড গেমার। আসলেই তাই। এখানে আজ সবাই মারা পড়বে, আর লাশগুলো শিয়াল কুকুরে চিড়ে চিড়ে খাবে। জাবেদ সাহেবের কথায় রাজ হাসতে থাকে।
জোরে হাসতে হাসতে বলে, যেমন কিলার জগতের মাইন্ড গেম সবাই খেলতে পারে না, মাইন্ড কিলারের শহরের মাইন্ড গেম খেলতে আসে সবাই। নাটকের শেষ দৃশ্যের কাহিনীর ইতি টানবে মাইন্ড কিলার, কিলার জগতের নিকৃষ্ট মাইন্ড গেম। আমি হিংস্র, আমি নিকৃষ্ট। কিলার জগতের মাইন্ড কিলার থামে। সবাই তার দিকে তাকিয়ে আছে। রাব্বিকে অনেক গুলি করে দিয়েছে। রাব্বি মাটিতে গড়িয়ে পড়ে। নায়াজ সাহেব একটু এগিয়ে যায়। রাজের থেকে কয়েক হাত দূরেই দাঁড়িয়ে থেকে সিগারেট জ্বালিয়ে 2 টান দিয়ে হাসতে হাসতেই বলে, কিলার জগতের মাইন্ড কিলার, বাহ বাহ। আজ এখানে না আসলে বুঝতে পারতাম না এখানে সবাই এক একটা মাইন্ড কিলার। এত এত মাইন্ড কিলারের মধ্যে ভুলে গেছিলাম আসলে কে আসল মাইন্ড কিলার। তোমার বুদ্ধির তারিফ করতে হয়, কিন্তু আমার মাথায় এটা আসে না হঠাৎ করে আকাশ কেন তোমার সাথে বেইমানি করলো। আকাশ সিগারেটে লম্বা টান দিয়ে আকাশের দিকে ধোঁয়া ছাড়ছে। অনেক জাভেদ সাহেবের পাশে দাঁড়িয়ে আছে। নিলয় সবার মাঝখানে এসে জোরে হাসতে থাকে। নিলয় একবার নেহার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। নেহা বুঝে যায় নিলয় কি বলতে চাইছে। নিলয় মাঝখানে দাঁড়িয়ে 2 হাতে 2টা পিস্তল নিয়ে হাসতে থাকে। হাসতে হাসতেই নিলয় 2 হাতে থাকা 2 পিস্তল দিয়ে গুলি করে। এক নেহা সাথে সাথে বসে পড়ে। দ্বিতীয় নেহার কপালে গুলি লেগে সাথে সাথেই মাটিতে পড়ে যায় সে। পাশ থেকে জাভেদ সাহেব জোরে চিৎকার দিয়ে ওঠে। আসল নেহা নিলয়ের পাশে এসে দাঁড়ায়। জাভেদ সাহেব দ্বিতীয় নেহার কাছে গিয়ে মাথাটা হাঁটুর উপর নিয়ে বলতে লাগে, মা, তোর কিছুই হবে না। আমি তোকে হসপিটালে নিয়ে যাব। তুই আবার আমাকে বাবা বলে ডাকবি। তুই একটু কষ্ট কর মা। জাভেদ সাহেবের কথায় দ্বিতীয় নেহা কাঁদো কাঁদো কণ্ঠে বলতে লাগে, বাবা, তুমি সবসময় কিলার জগৎ নিয়ে পড়ে রইলে। তুমি কখনো বুঝতে চাওনি আমি তোমার কাছে কি চেয়েছি। তুমি আমাকে সবসময় কিলার জগতের বাইরে রেখেছো, কিন্তু তুমি শেষ পর্যায়ে কি করলে? তুমি কিলার জগৎ পাওয়ার আশায় আমাকে তোমার হাতিয়ার হিসেবে ব্যবহার করলে। বাবা, আমি তো সুন্দর জীবন উপভোগ করতে চেয়েছিলাম, তাহলে কেন নিকৃষ্ট জগতের জন্য আমাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হচ্ছে? বলতে পারো বাবা, আমার কি অপরাধ ছিল? আমি আমার মাকে দেখিনি, নানুর মুখে শুনেছি তোমার পাপের সাম্রাজ্যের কারণে আমার জন্ম দিয়ে মা মারা গেছে। তুমি সবসময় মায়ের উপর নির্যাতন করতে। আজ কি নির্মম পরিহাস দেখেছো বাবা? তোমার চোখের সামনে তোমার মেয়ে মারা যাচ্ছে। এখন বুঝতে পারছো ওই দিন নানুর কেমন লেগেছিল। কিলা জগৎটাই এক নিকৃষ্ট জগৎ। এখানে আপন মানুষ শত্রু রূপে দাঁড়িয়ে যাবে, রক্তের সাথে বেইমানি করে। ঠিক তেমন তুমি আমার সাথে করলে বাবা। কথাগুলো বলে দ্বিতীয় নেহা পৃথিবীর মায়া ত্যাগ করে। জাভেদ সাহেব চিৎকার করে কান্না করছে। রাজ মুচকি হাসলো। জাভেদ সাহেব অনেকের দিকে তাকিয়ে আছে। অনেকেও মুচকি একটা হাসি দিয়ে বলে ওঠে, কি নির্মম পরিহাস। নিকৃষ্ট কিলার জগতের মাইন্ড গেমে আপন বলতে কিছুই নাই। এখানে থাকা সবাই এক একটা মাইন্ড গেমার। অনেক কথা শেষ না করতে আকাশ পেছন থেকে বলে ওঠে, আহা, আজ অনেক আনন্দ লাগছে। সুন্দর প্রকৃতির সুন্দর আবহাওয়া। এবার আকাশ থেমে যায়। আকাশে মেঘের গর্জন। প্রকৃতির সব কিছুর মধ্যে কোনো না কোনো আশ্চর্যজনক কিছু লুকিয়ে আছে। মনে এক গভীর সমুদ্র, রং তার নীল, ঘন নীল। সারাদিন ভেসে ভেসে চলে মেঘেদের সাথে কত মিল। প্রকৃতির সবকিছুতেই আবার নতুনভাবে তৈরি করে দেয় যখন তা ধ্বংস হয়ে যায়। প্রকৃতি হলো সরলতায় পূর্ণের আশ্রয়। প্রকৃতির সৌন্দর্যের সাথে মেতে উঠেছে কিলার জগতের নিকৃষ্ট মাইন্ড গেম। জাভেদ সাহেব মেয়ের লাশের পাশে দাঁড়িয়ে আছে। জাভেদ সাহেব কিছু বলার আগেই সেই পাগলটা পেছন থেকে বলে ওঠে, প্রকৃতিতে স্ফুটিত প্রত্যেকটি ফুলই হলো একটি আত্মাস্বরূপ। প্রকৃতির মাঝে হারিয়ে গেলে নিজেকে খুঁজে পাওয়া যায়। প্রকৃতির অনিবার্জনীয় শোভা মানুষকে বুঝতে শেখায় যে পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা অকৃত্রিম। অকার্পণ্য হস্তে উপরওয়ালার প্রকৃতিটাকে ঢেলে সাজিয়েছেন। প্রকৃতির চেয়ে ভালো নকশা আপনি কোথাও খুঁজে পাবেন না। প্রকৃতিতে যত বেশি সময় অতিবাহিত করবেন তত বেশি করে এর মর্ম বুঝতে পারবেন। প্রকৃতি সবসময় এক আত্মিক রং গায়ে জড়িয়ে থাকে। তবে উপরওয়ালার কি সুন্দর খেলা। আমি আসলেই সবার কাছে নিকৃষ্ট। সেই ছোট্ট থেকে স্বপ্ন দেখতাম আমার বুকের উপর মাথা রেখে একসাথে আকাশে তারা গুনব। তার থেকে যখন রিধির বর্ণনা শুনতাম আমার বেশ ভালো লাগতো। আমার মনেও ইচ্ছা জাগলো রিধিকে আমি দেখব। যা ভাবা তাই। রিধিকে দেখে আমি না চাইতে ওর প্রেমে পড়ে যাই।
আসলে এই রিধি আকর্ষণীয়, আমার স্বপ্নের সেই নীল পরী। না না, নীল পরী নয়, সে তো আমার হৃদয়ের মাঝে থাকা লাল পরী। ছোট থাকতে দাদুর মুখে লাল পরী নীল পরী গল্প শুনতাম। আমি ভাবতাম গল্পে তো গল্পই, কিন্তু আমি যখন রিধিকে দেখলাম কিছু সময়ের জন্য থমকে গিয়েছিলাম। আমি যে লাল পরী নীল পরীর গল্প শুনতাম, রিধি পরীর চেয়েও বেশি আকর্ষণীয়। প্রথমে ভেবেছিলাম আমি যদি আর 10 জন মানুষের মতো রিধির সামনে যাই, আমি রিধিকে দেখতে পাবো না। তাই তো পাগল বেশে রিধির সামনে নিজেকে রিপ্রেজেন্ট করি। পাগলটা থেমে যায়, সবাই তার দিকে তাকিয়ে আছে। সবাইকে এমন দেখে নায়েদ সাহেব হাসতে থাকে। সবাই আবার নায়েদ সাহেবের দিকে দৃষ্টিপাত করলো। অনেক পাগলটার দিকে পিস্তল তাক করে, সাথে সাথে আকাশ অনেকের বুকে 2টা গুলি করে। কিলার জগতের মাইন্ড কিলার নিলয়, জাভেদ সাহেব, হামিদ সাহেব আকাশের দিকে তাকালো। আকাশ জোরে জোরে হাসতে লাগলো। নায়েদ সাহেব আকাশের পাশে গিয়ে দাঁড়ালো। আকাশের কাঁধে হাত রেখে নায়েদ সাহেব বলল, আকাশ, তুমি ওদের সবাইকে মেরে দাও। আমি কথা দিচ্ছি তোমাকে কিলার জগতের মাইন্ড কিলার বানাবো। নায়েদ সাহেবের কথায় আকাশ পিস্তল তাক করে রাজের দিকে তাকায়, আবার নামিয়ে নেয়। আকাশ হাসতে হাসতে আবারও বলে ওঠে, শত্রু নামক ভালোবাসার ভয়ঙ্কর খেলা আর মাইন্ড কিলারের নিকৃষ্ট মাইন্ড গেম। আমি আসলেই নিকৃষ্ট। কথাটা বলে রাজের দিকে পিস্তল তাক করে। আকাশ পিস্তল তাক করতেই মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। সবাই পাগলটার দিকেই তাকিয়ে আছে। পাগলটা পিস্তলের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে পিস্তলটা পকেটে রেখে দেয়। গাড়ির শব্দ সবার কানে ভেসে আসে। সবাই গাড়ির দিকে তাকিয়ে থাকে। প্রায় 1 মিনিট পর সাদা রঙের প্রাইভেট কার সবার থেকে বেশ কয়েক হাত দূরেই থামে। সবাই গাড়িটির দিকে তাকিয়ে আছে। সাদা গাড়ি থেকে বের হয়ে এলো সাদা প্যান্ট, সাদা শার্ট পরিহিত একজন ভদ্র মহিলা। নায়েদ সাহেব হাসতে হাসতে সেই মহিলার কাছে গিয়ে বলতে লাগে, ওই তো এসে গেছে কিলার জগতের মাইন্ড কিলার রোকিয়া চৌধুরী। রোকেয়া চৌধুরী নামটা শুনে জাভেদ সাহেব চমকে ওঠে। সবাই তার দিকে তাকিয়ে আছে। সবাই এক এক করে মারা গেছে, শুধু বেঁচে আছে হামিদ সাহেব, জাভেদ সাহেব, নায়েদ সাহেব, নিলয় আর সেই পাগলটা। সবাই নিজেকে মাইন্ড কিলার ভাবলো। তাহলে রোকেয়া চৌধুরী কি করে কিলার জগতের মাইন্ড কিলার? সবাইকে অবাক করে দিয়ে রোকেয়া চৌধুরী রাজের পাশে গিয়ে বলে ওঠে, আরিফ মাহমুদের পালিত সন্তান মিস্টার রাজ মাহমুদ, কেমন আছো? পালিত সন্তান কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। নায়েদ সাহেব, জাভেদ সাহেব, রিধি, নিলয়, নেহা, এমনকি কিলার জগতের মাইন্ড গেমার রাজও। রোকেয়া চৌধুরীর কথায় নায়েদ সাহেব জিজ্ঞেস করলো, রোকিয়া, তোমার কথা আমি বুঝলাম না। রাজ পালিত সন্তান মানে? ইয়েস, রাজ পালিত সন্তান। রাজের বাবা আরিফ মাহমুদের প্রথম স্ত্রী মানে রাবিয়া বেগম যখন সন্তান জন্ম দিতে ব্যর্থ হয় তখন আমাকে বিয়ে করে। আমি আরিফ মাহমুদের দ্বিতীয় স্ত্রী। বিয়েটা যদিও সে করতে চায়নি আরিফ মাহমুদকে দেখে আমি ওর প্রেমে পড়ে যাই। কি মিস্টার জাভেদ সাহেব, বাকিটা আপনি বলবেন না আমি বলবো? জাভেদ সাহেব মাথা নিচু করে নেয়। সবকিছু সবার মাথার উপর দিয়ে যাচ্ছে। রোকেয়া চৌধুরী আবারও বলে ওঠে, জাভেদ সাহেব আর আরিফ মাহমুদ ওরা দুজনে ছিল ভালো বন্ধু। ওরা দুজনে পুলিশের ধাওয়া খেয়ে আমার বাসায় আশ্রয় নেই। প্রথম দেখায় ভালো লেগে যায়, যার কারণে আমি তাকে বিয়ে করি। আমাদের বিয়ের কয়েক মাস পর আরিফ মাহমুদ রাস্তার পাশে একজন মা আর তার ছেলেকে গাড়ির নিচে ফেলে দিতে চাইছিল। গাড়িটা ছিল আরিফ মাহমুদের। আরিফ গাড়িটা দাঁড় করে। আর সেই মেয়েটা কে ছিল জানেন? সবাই চুপ করে আছে, বিশেষ করে রাজ, রিধি, নিলয়, নেহা। রোকেয়া চৌধুরী রাজের পাশে দাঁড়িয়ে হাসতে হাসতেই বলতে লাগে, সেই মেয়েটা ছিল পতিতা। ছেলের বাবার পরিচয় দিতে পারবে না বলে ছেলেকে মেরে ফেলতে চায়। তখন আমার স্বামী রাজকে এনে রাবিয়া বেগমের কোলে তুলে দেয়। রাবিয়া বেগম ফুটফুটে ছেলে পেয়ে অনেক খুশি হয়। ধীরে ধীরে সেই ছেলে বড় হতে থাকে। কে জানতো একটা পতিতার গর্ভে জন্ম নেওয়া ছেলেটা কিলার জগতের মাইন্ড কিলার হবে? আমি জানতাম আমার পথের সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়াবে শায়লা। তাই তো আমি আসার আগেই তাকে বিদায় করে দিয়েছি। এখন শুধু বাকি আছে কয়েকজন, আকাশ, নিলয়, অনিক। এদেরকে আমি এখানে পাঠাই রাজের সব খবর আমাকে জানানোর জন্য। বেশ কিছুদিন যখন কোনো খবর পাচ্ছিলাম না তখন সাগরকে দিয়ে রিধিকে পাঠিয়ে দিয়ে যায়। সাগর আমার কথা মতো সুন্দর অভিনয় করে। রনি, রোহান, দুর্জয়, ফাহাদ ওদের সামনে, এমনকি জয়কেও
আমার লোক সবসময় বুদ্ধি দিত, এটা করো ওটা করো। রোকেয়া চৌধুরী থেমে যায়। নায়াজ সাহেব পাগলটার কাছে গিয়ে বলতে লাগে। আমি বুঝলাম না, জয় আমাদের সাথে কেন বেইমানি করলো? নায়াজ সাহেবের কথা শুনে রিধি রাজকে শক্ত করে এক হাত চেপে ধরে। রিধি জানতো জয় মারা গেছে, তাহলে পাগল জয় সবকিছুই মাথার উপর দিয়ে যাচ্ছে। মাথায় ও মুখে লাগানো চুলদাড়ি খুলে ফেলে। জয় হাসতে হাসতে রিধির কাছে গিয়ে এক হাত ধরে বলে ওঠে, আমার লাল পরি, তুমি আমার কাছে এসো। তুমি তো শুনলে রাজের জন্ম হয়েছে এক পতিতার গর্ভে। তুমি কি করে পতিতার সন্তানের সাথে সংসার করবে? জয়, রিধির হাত ছেড়ে দে। সরি রে বন্ধু, আমি রিধিকে চাই। রিধি শুধু আমার। রাজ জয়ের বুকের উপর সজোরে একটা লাথি মারে। জয় কিছুটা দূরে গিয়ে পড়ে। নিলয় দৌড়ে জয়ের কাছে আসতে গেলে জয় কোমর থেকে পিস্তল বের করে গুলি করে। নিলয়কে বাঁচাতে নেহা নিলয়ের সামনে এসে দাঁড়ায়। পরপর দুইটা গুলি নেহার ডান হাতে লাগে। নেহার হাতে লেগে নিলয়ের বুকে গিয়ে লাগে। নিলয় মাটিতে পড়ে যায়। নেহা জয়কে গুলি করতে গেলে জয় নেহার বুকে দুইটা গুলি করে দেয়। নেহা নিলয়ের বুকে গিয়ে পড়ে। নেহাকে নিলয় বুকের উপর রেখে আমতা আমতা করে বলল, নেহা, এই নিকৃষ্ট কিলার জগতে তোমাকে আপন করে পাওয়া হলো না। পরপারে গিয়ে তুমি নতুন করে ভালোবাসার সাম্রাজ্য গড়ে তুলব। নিলয় নেহার কপালে চুমু দিয়ে মারা যায়। আসলে কিলার জগৎ নিকৃষ্ট। এখানে কে কখন কার শত্রু রূপে দাঁড়িয়ে যাবে কেউ বলতে পারে না। হামিদ সাহেব জয়ের দিকে এগিয়ে আসতে লাগলে জয় হামিদ সাহেবকেও গুলি করে। হামিদ সাহেবও রোকেয়া চৌধুরীর পায়ের কাছে পড়ে যায়। জয় রাজকে গুলি করতে যাবে, কিন্তু পিস্তল থেকে আর গুলি বের হয় না। পাশে পড়ে থাকা লোহার পাইপ দিয়ে রাজের পায়ের উপর বাড়ি মারে। রাজ সাথে সাথে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। জয়ের এদিকে নিয়ে কয়েক হাত পিছিয়ে গিয়ে বলতে লাগে, গোধূলির রঙে আঁকা কবিতার ছন্দ, ভোরবেলা ঝরে পড়া বকুলের গন্ধ, চামেলি, জুথি, চাপা, রজনীগন্ধা, কামিনী ফুলের ডাকে সাড়া দেয় সন্ধ্যা। বনহরিণের চোখে অপরূপ দৃষ্টি, বিজ্ঞান নয় এ তো বিধাতার সৃষ্টি। পাহাড়ের কোলে শোনো ঝর্ণার কলতান, কত যে অচিন পাখি ভিন সুরে গায়ে গান। জোনাকি কখনো ডাকে লাল পলাশের ফাঁকে, সারাদিন শ্রাবণের রিমঝিম বৃষ্টি, বিজ্ঞান নয় এ তো বিধাতার সৃষ্টি। আকাশকে এত নীল কে গো বলে দিয়েছে, কেমনে গো রামধনুর 7 রং পেয়েছে। রাখালের মেঠো বাসি, শিশুর মুখের হাসি, আমি তোমার মুখের হাসি দেখে পার করে দেব সারাটা জীবন। জয় থেমে যায়। রাজ মাটিতে পড়ে আছে। রিধি কান্না মিশ্রিত কণ্ঠে জয়কে বলে ওঠে, আমাকে ছেড়ে দাও, আমি রাজের কাছে যাব, আমার রাজের কাছে আমাকে যেতে দাও। জয় কিছু বলার আগে নায়েব সাহেব জয়কে বলে, জয়, তুমি রাজকে মেরে দাও, রাজ্য সহ রাজকন্যা তোমার হবে। মাটিতে পড়ে রাজের ঠোঁট কেটে গেছে। রাজের মুখ দিয়ে রক্ত পড়ছে। রাজ একটা গাছের সাথে হেলান দিয়ে বসে বলে ওঠে, জঙ্গলে রাজত্ব করতে হলে সিংহই রাজত্ব করতে পারে, শেয়ার দিয়ে রাজ্য চালানো যায় না। সিংহ ঘুমিয়ে আছে, তার মানে এই নয় যে সে শিকার করতেই ভুলে গেছে। রাজ বসায় অবস্থায় জাভেদ সাহেবের বুকে 2টা গুলি করে। জাভেদ সাহেবও মাটিতে পড়ে যায়। জয় রিধিকে কাছে টেনে নিয়ে বলতে লাগে, আমি কি করছি এই কিলার জগতে থেকে? আমি সেই প্রথম থেকেই চেয়েছি তোকে মেরে আমি কিলার জগতের মাইন্ড কিলার হব, কিন্তু নায়েব সাহেব তোকে ঠিক বাঁচিয়ে নিল। জয়ের কথা শুনে নায়েব সাহেব জিজ্ঞাসা দৃষ্টিতে জয়ের দিকে তাকায়। জয় আবারও বলতে লাগে, প্রথম রাজকে গুলি করে জঙ্গলের পাশের রাস্তায় ফেলে রাখি। আমরা ভেবেছিলাম শিয়াল কুকুর ছিঁড়ে ছিঁড়ে খাবে, কিন্তু আপনি সেদিন ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। রাজকে গুলিবিদ্ধ অবস্থায় দেখে আপনি তাকে বাসে এনে চিকিৎসা করে সুস্থ করে তুললেন। পরে আমি নিজ ইচ্ছায় হামিদ সাহেবের লোকের কাছে আমি যাই। আপনাকে বলা হয় ওরা আমাকে উঠিয়ে নিয়ে গেছে। আমি তখনও জানতাম না স্বরাষ্ট্রমন্ত্রীকে হাত করে রাজ এই শহরে এসেছে। সেখানে রাজকে দেখে স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। সেদিন আমি বুঝেছিলাম রাজ সাধারণ কেউ নয়। এরপর অনেকভাবে তাকে মারার চেষ্টা করি, বারবার ব্যর্থ হয়ে ফিরে আসে। এরপর রাহিকে নিয়ে সুন্দরভাবে মাইন্ড গেম সাজালাম, সেটাও সাকসেস হলো না। এরপর কত শত মাইন্ড গেম সব বিফলে যায়। একদিন ভাবলাম আপনাকে মেরে দেব, তাহলেই রাজকে মারতে আমার জন্য অনেক সুবিধা হবে। কিন্তু রাজ আপনাকে কিলার জগতের মাইন্ড কিলার বানানোর প্রতিশ্রুতি দেয়। সেদিন আমার অনেক খারাপ লাগছিল। আমি এত কিছু কেন করছি জানেন? রিধিকে পাওয়ার জন্য। জয় থেমে যায়। রিধিকে ছেড়ে জয় নায়েব সাহেবের কাছে আসে। জয় আবারও বলতে শুরু করে, আমি ভেবেছিলাম মাইন্ড কিলার আমি হব। আসলে আমি সবচেয়ে নিকৃষ্ট হয়ে উঠেছি বন্ধু নামক শত্রু খেলায়। আমি সবসময় নিজেকে মাইন্ড কিলার ভাবলেও এখন দেখি সবচেয়ে বড় মাইন্ড কিলার রোকেয়া চৌধুরী।
আপনি আমাদের সবাইকে নিয়ে খেলেছেন, অথচ আমরা কিছুই বুঝতে পারলাম না। আর আমি জানতাম না রাজ সাইবার সিকিউরিটি টিমের বড় হ্যাকার। জীবন সবসময় রাজের হয়ে কাজ করেছি। আমরা কোথায় যাচ্ছি, কি করছি, সব খবর রাজের কাছে চলে যেত। পরে আমরা জীবনকে খুঁজে বের করে বোঝাই, কিন্তু কাজ হয় না। এরপর জীবনের মা আর বোনকে জিম্মি করি। এরপর জীবন আমাদের সাথে হয়ে কাজ করতে লাগলো। এরপর রনি, রোহান, দুর্জয়, ফাহাদ এদেরকেও আমার কথা মতো খুন করে আমার লোক। কিন্তু জয় থেমে যায়। রিধি রাজের পাশে গিয়ে বসে। রাজ জয়ের পায়ে গুলি করে। জয় হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। এরপর রাজ নায়াজ সাহেবের কাছে গিয়ে বলে, আমার বাবার মৃত্যুর পর আমি আপনাকে বাবার আসনে বসিয়েছিলাম। আমি সবসময় মনে করতাম আমার মাথার উপরে বাবা নামক বটগাছটা এখনো আছে। আর আপনি তো সব জানতেন, তাহলে কেন আপনি এমনটা করলেন? রোকেয়া চৌধুরী হাসতে থাকে। হাসতে হাসতে বলে, কি করব বলো? তোমার বাবা, সরি তোমার বাবা না, তোমার জন্ম তো ছিল পতিতার গর্ভে। রোকেয়া চৌধুরী আর কথা বলতে পারে না। গাড়ির উপর ধপ করে পড়ে যায়। পেছনে তাকিয়ে দেখে জীবন পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। জীবন রাজের কাছে এসে বলে, ভাই, ওরা আমার মা আর বোনকে মেরে ফেলেছে, তবুও আমি আপনার সাথে বেইমানি করিনি। আমার আদরের ছোট বোনকে ওরা বাঁচতে দেয়নি। কুত্তার বাচ্চা, তোকে আমি। জীবন জয়ের বুকের উপর পা তুলে গুলি করতে যাবে, তার আগে জয় পড়ে থাকা পিস্তল হাতে নিয়ে জীবনকে গুলি করে দেয়। কি নিকৃষ্ট খেলা! চারপাশে ছড়িয়ে আছে লাশের সমাহার। রাজ নায়াজ সাহেবকে গুলি করে। নায়াজ সাহেবও পড়ে যায়। রাজ জয়ের সামনে বসে সিগারেট জ্বালিয়ে বলতে লাগে, এমনটা কেন করলি বন্ধু? তোকে আমি বন্ধু নয়, ভাই ভেবেছি। নিকৃষ্ট কিলার জগতে বন্ধু হয় না। ওপারে ভালো থাকিস আর আমাকে ক্ষমা করে দিস। তোকে আমি ক্ষমা করব না। আমি তো শুধু রিদিকে চেয়েছিলাম, তুই সেটা হতে দিলি না। রাজ বসে আছে। জয় লোহার পাইপ হাতে নিয়ে রাজকে আঘাত করতে যাবে। রিধি চিৎকার করে বলে উঠে, রাজ! রাজ সাথে সাথে সাইড হয়ে যায়। পাইপ রাজের পাশে কেটে বেরিয়ে যায়। রাজ জয়কে 6টা গুলি করে। জয় সাথে সাথে মারা যায়। রিধি দৌড়ে এসে রাজকে জড়িয়ে ধরে, বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি পাগল, অনেক ভালোবাসি। চারিদিকে রক্তের বর্ণা, মাঝে বসে আছে কিলার জগতের মাইন্ড কিলার। প্রকৃতির গান শুধু তারাই শুনতে পায় যারা প্রকৃত রূপে সেটি শুনতে আগ্রহী। বিনষ্ট করো না এবং অতিরিক্ত চাহিদা রেখো না, এই হলো প্রাকৃতিক আইন। প্রকৃতি নিয়ম মানতে জানে, আবার একই সাথে সে নিয়ম ভাঙতেও জানে। প্রকৃতি সদা শুভ চেতনার রঙে রঙিন। মানুষের যা কিছু অর্জিত সম্পদ তা সবই প্রকৃতির দান। প্রকৃতির সৌন্দর্য হলো এমন এক অমূল্য উপহার যা প্রশংসা ও কৃতজ্ঞতায় বাড়ায়। প্রকৃতির পাঠশালায় প্রত্যেক মানুষই এক শিক্ষার্থী, যারা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছে। প্রকৃতির মাঝে গেলে মন ভালো হয়ে ওঠে, দেহ সুস্থ হয়ে যায় এবং নিজের জ্ঞানকে সুশৃঙ্খল করা যায়। প্রকৃতিকে জানলে, প্রকৃতিকে ভালোবাসলে, প্রকৃতির কাছাকাছি থাকলে তুমি কখনোই ব্যর্থ হবে না। প্রকৃতি তার অপার মহিমা দিয়ে আমাদের ভরিয়ে তোলে, কিন্তু আমরা আমাদের অযত্ন এবং অবহেলা দিয়ে সেই প্রকৃতিকেই ধ্বংস করে চলেছি। প্রকৃতির কাছে মানুষ অসহায়। প্রকৃতির রূপ যে কোনো সময় পরিবর্তন হতে পারে, যা মানুষের পক্ষে অনুধাবন করা কখনোই সম্ভব নয়। প্রকৃতি হলো এমন এক অসীম ক্ষেত্র, যার কেন্দ্র সর্বত্র প্রসারিত এবং পরিধিটি কোথাও সীমাবদ্ধ নয়। শেষ হলো কিলার জগতের নিকৃষ্ট মাইন্ড গেম। রাজরিধি একে অপরকে জড়িয়ে ধরে আছে। প্রকৃতিও ওদের সাথে ভালোবাসায় মগ্ন হয়ে উঠেছে। এমন নিকৃষ্ট মাইন্ড গেম আর কারো জীবনে রূপান্তরিত না হোক।